বিদ্যার হয়ে কাশ্যপ ব্যানার্জির সঙ্গে লড়াই করলো রাজদীপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা কাশ্যপ ব্যানার্জিকে বলতে থাকে, যারা অ্যাডপ্ট নেন তারাও কিন্তু বাবা হন, কিন্তু আপনি আপনি তো কখনো নিজের নিজের জন্ম দেওয়া সন্তানদেরই বাবা হতে পারেননি। তবে তবে অ্যাডপ্ট নেওয়া মেয়ের কি করে বাবা হবেন? এটা এটা তো আমার কাছে আমারই ভাবা ভুল হয়েছিল যে আপনি আমার বাবা। আপনাকে বাবা বলে ডাকতে আমার সত্যি এখন ঘৃণা হচ্ছে। মনে হচ্ছে আপনাকে বাবা বলে ডাকাটা হয়তোবা আমার উচিত হয়নি। আমি যদি আপনাকে আগে থেকেই বাবা বলাটা বন্ধ করে দিতাম, তবে হয়তোবা আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আজকে হয়তোবা আমার আমার এতটা কষ্ট হতো না যে যাকে আমি বাবা বলে ডেকেছিলাম একসময়, সেই লোকটাই আমাকে মারার জন্য লোক হায়ার করেছে। এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে মারতে চেয়েছি মানে? এসবের মানে কি? তুমি তুমি এসব কেন বলছো? এরকম ভিত্তিহীন কথা কেন বলে আমার রেপুটেশন নষ্ট করছো? তুমি বুঝতে পারছো না এটা পাবলিক প্লেস? তখন এ কথা শুনে বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, দেখুন ওই যে লাল গাড়িটা, ওই গাড়িটাতে করে যুক্তা বেরিয়ে যাচ্ছে, আর সেই গাড়িটা হচ্ছে আপনার কোম্পানির। এরপরে দেখা যায় রাজদীপ বলতে থাকে, মিস্টার কাশ্যপ ব্যানার্জি, আপনাকে আমি ছাড়বো না। আমার পুত্রবধূর যদি কোনোভাবে কোনো সমস্যা হয়, ওর যদি কোনো ক্ষতি হয়, তবে আমি আপনাদের একটা একটা করে দেখে নেব। সবাইকে এমন এমন শিক্ষা দেব না, কখনো আর আমার বৌমার দিকে চোখ তুলে তাকানোরও আপনাদের আপনাদের ইচ্ছে হবে না। কথাটা মাথায় রাখবেন। এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আপনি আমার সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না মিস্টার চ্যাটার্জি। এরকম ব্যবহার করার আপনার কোনো রাইট নেই। তখন এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জির কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ পারি, অবশ্যই পারি। আপনি যেহেতু আমার বৌমাকে নিয়ে এতটা এতটা বড় ষড়যন্ত্র করেছেন, তবে তো আমি আপনাকে এটুকু শাসাতেই পারি, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি আপনি যে কাজটা করলেন আজকে, সত্যি সত্যি আপনার মতো বাবাদের দেখে প্রত্যেকটা মেয়ে ভয় পেয়ে যাবে। প্রত্যেকটা মেয়ের গা শিউরে উঠবে যে যে বাবা তাকে ছোট থেকে বড় করেছে, যে বাবার আশ্রয়ে একটি মেয়ে বড় হয়েছে, সেই বাবা তার প্রাণ কেড়ে নিতে একটা একটা গুন্ডা হায়ার করেছে। এই কথাগুলো শুনলে সত্যি মেয়েরা মেয়েরা একদম ভেঙে পড়বে। আর এরকম কাজ কখনো করবেন না। আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি মিস্টার কাশ্যপ ব্যানার্জি। এ কথা শুনে অবাক হয়ে যায় কাশ্যপ ব্যানার্জি। কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বিদ্যা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছো। তুমি এভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারো না। এভাবে কথা বলার কোনো রাইট নেই তোমার। তখনই বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি আমার কোনো রাইট আছে কিনা। এরপরে দেখা যায় স্টুডেন্টরা বিদ্যাকে নারকেল দিলে তখন বিদ্যা নারকেল ফাটিয়ে শিলান্যাস সম্পূর্ণ করে। তখনই দেখা যায় স্টুডেন্টরা বলতে থাকে, আমরা আমরা জানতাম ম্যাডাম আপনি আমাদের সঙ্গে কখনো বেইমানি করবেন না, কিন্তু আমাদের এমন ভাবে বোঝানো হয়েছিল, আমাদের এমন ভাবে হিউমিলিয়েট করা হয়েছিল, তার কারণে আমরা আপনার সঙ্গে এরকম বাজে ব্যবহার করতে বাধ্য হয়েছি। প্লিজ ম্যাম, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে অনেক বাজে বাজে কথা বলেছি, আপনাকে আমরা মেরেছি অব্দি। প্লিজ আমাদের ভুল বুঝবেন না। আমরা সত্যি নিজেদের নিজেদের আশ্রয় খুঁজে না পেয়ে আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি। বিশ্বাস করুন ম্যাম, আমাদের যাবার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, আমরা কি করতাম বলতে পারেন? তখনই বিদ্যা বলতে থাকে, আমি জানি তোমরা তোমরা কেন এই কাজগুলো করেছো। আমি তোমাদের এই অন্যায়গুলো আমি মেনে নিয়েছি। আমি সেগুলো একটুও গায়ে মাখিনি, তোমরা চিন্তা করবে না। এরপরে দেখা যায় বিদ্যা মাইক নিয়ে সবটা অ্যানাউন্স করে দেয় যে বড় একাডেমিটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, এখানে কোনো ডোনেশন চলবে না। এরপরে দেখা যায় তখনই কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এসব কি হচ্ছে? তুমি এসব কি বলছো? বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি আমি হচ্ছি বিদ্যা ব্যানার্জি এমডি। আমি যেটা বলবো সেটাই হবে। সেটা যদি না হয় তবে কোনোভাবে এই কলেজটা এখানে থাকবে না। এই বলে বিদ্যা সেখান থেকে চলে যায়। তখনই কাশ্যপ ব্যানার্জি মনে মনে বলতে থাকে, এবার যে করে হোক আমাকে নতুন চাল চালতে হবে। এদিকে এদিকে দেখা যায় গোপাল বোর্ডওয়ালা বসে আছে। ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জি ফোন করে আর বলতে থাকে, কি তুমি যে বলেছিলে উড়িয়ে দেবে, কই পারলে না তো? তোমার পাঠানো লোক তো পারলো না, ও তো বেঁচে গেল। এবারে ও বেঁচে গেল, ওকে বেঁচে নেওয়া হলো। তখনই দেখা যায় এ, কৃষ্ণগোপাল বলতে থাকে, হ্যাঁ আমি আমি শুনেছি, যুক্তা আমাকে ফোন করেছিল, বলল যে মেয়েটা নাকি বেঁচে গেছে, একটুর জন্য মেয়েটাকে শেষ করতে পারেনি। এ কথা শুনে অবাক হয়ে যায় কাশ্যপ ব্যানার্জি। কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তোমার পাঠানো মেয়ে কিছুই করতে পারেনি? একটুর জন্য আবার কি বলছো? ও তো পুরোটাই ফেলিয়ার হয়ে গেছে। তখন এ কথা শুনে রেগে যায় কৃষ্ণগোপাল। এরপরে কাশ্যপ ব্যানার্জি ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায়
বাড়িতে এসে পাগলামো শুরু করে দেয় রাজদীপ চ্যাটার্জি। রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, সত্যি আমি যে রত্ন পেয়েছি এটা আমি বুঝতে পারিনি। আমি মাথার ঘাম পায়ে ফেলেছি। পৃথা, তুমি ঠিক ছিলে। তুমি প্রথম থেকে তোমার বৌমাকে খুব ভালো চিনেছিলে, কিন্তু আমি চিনতে পারিনি। এবার আমি খুব ভালোভাবে চিনে গেছি। এ কথা শুনে পৃথা বলতে থাকে, কি হয়েছে তোমার? এরকম পাগলামো কেন করছো? কি বলতে চাইছো তুমি? তখনই রাজদীপ বলতে থাকে, হ্যাঁ পৃথা, আমি একদম ঠিক বলছি। তুমি বিদ্যাকে ভালোভাবে চিনেছিলে, আমি চিনতে পারিনি। বিদ্যার মতো মেয়েকে আমি চিনতে পারিনি, কিন্তু এবার চিনেছি। এবার আর কখনো ওকে আমি নিজের হাতছাড়া করব না। ওকে আমি কিছুতে নিজের কাজ ছাড়া করব না। ও শুধু এবারের বউ হয়ে থেকে যাবে। তখনই সৃঞ্জয়ী বলতে থাকে, এসব কি বলছেন দাদা? আপনার কথা সত্যি আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তখনই দেখা যায় রাজদীপ বলতে থাকে, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমরা যেমন ছোটবেলায় গুট্টি মারতাম, সেরকম করে বিদ্যা এমন ভাবে ডাব ছুঁড়ে মারলো না, তখনই ওই গুন্ডাটা একদম মাটিতে লুটিয়ে পড়লো। এ কথা শুনে দেখা যায় রাজরূপ হাসতে থাকে। তখনই সৃঞ্জয়ী বলতে থাকে, দাদা কি বলছেন এসব? আপনি গুলটিও মেরেছেন? তখনই রাজদীপ বলতে থাকে, হ্যাঁ গুলটি মেরেছি। তারপরে আমি রাজদীপকে তো কত হারিয়েছি। তখন এ কথা শুনে রূপ বলতে থাকে, কি দাদা, তুমি যেন গুলটিতে আমাকে হারিয়েছো, কিন্তু কিন্তু গুলিতে কে হারিয়েছে তোমাকে, এটা কি অস্বীকার করতে পারবে? গুলিতে কিন্তু আমি জিতেছি, তুমি কিন্তু হেরেছো। তখনই রাজদীপ বলতে থাকে, হ্যাঁ এটা ঠিক। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই ত্রিধা ও সৃঞ্জয়ী বলতে থাকে, দাদা আপনারা এসবও খেলেছেন, গুলটি মেরেছেন, তারপরে গুলি করেছেন, এই সবকিছু খেলেছেন আপনারা? তখনই রাজদীপ বলতে থাকে, হ্যাঁ ছোটবেলায় আমরা সবটা খেলেছি, সবকিছু খেলেছি। এরপরে দেখা যায় পায়েল, রুষা, কৃতি বলতে থাকে, আচ্ছা তোমরা তো দেখছি তোমাদের ছোটবেলা ভালো এনজয় করেছো, আমাদের বেলায় তো আমরা কিচ্ছু করতে পারলাম না। এরপরে দেখা যায় রাজদীপ বলতে থাকে, এসব বাদ দাও। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি রীত আর বিদ্যার খুব ভালোভাবে অনুষ্ঠান করে বৈবাহিক ভাবে বিয়ে দেব। তখন এ কথা শুনে সৃঞ্জয়ী বলতে থাকে, দাদা আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি এসব কথা কি করে বলছেন? আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? এগুলো কি করে হবে? এখন তো কোনোভাবেই সম্ভব না। কারণ এখন এসব করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। এখন এসব করা একদম ঠিক হবে না। তখনই দেখা যায় রাজদীপ বলতে থাকে, কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। আমি আমার পুত্রবধূ আর আর আমার ছেলের নতুন করে অনঘা বিয়ে দেব। তখন এই কথা শুনে পায়েল, রুষাকৃতি বলতে থাকে, আচ্ছা বিয়ে দেবে বুঝতে পারলাম, কিন্তু কাশ্যপ আঙ্কেল কি মেনে নেবে ব্যাপারটা? কি উনি সায় দেবে? উনি ঝামেলা করবে না? তখনই রাজদীপ বলতে থাকে, উনি ঝামেলা করবে, কিন্তু উনি ঝামেলা করলে কার কি যায় আসে বলো? উনি ঝামেলা করলে কি আমরা নিজেদের সমস্ত আশা ভরসা ছেড়ে দেব? ওদের কথা মতো চলবো? কিছুতেই নয়। মিস্টার মিস্টার রাজদীপ চ্যাটার্জি কখনো অন্যের কথাই চলে না, নিজের কথাই সবসময় ওঠা বসা করে, নিজের কথাই কাজ করে। অন্যের কথা মতো কখনো রাজদীপ চ্যাটার্জি কাজ করে না। তোমরা এটা জানো না? তখন এ কথা শুনে দেখা যায় রুষা, পায়েল, কৃতি বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছো। এরপরেই সৃঞ্জয়ী বলতে থাকে, আচ্ছা দাদা, আপনি যে বলছেন যে আপনি নতুন করে বিয়ে দেবেন, এটা কিন্তু কাশ্যপ ব্যানার্জি জানলে আপনাদের কেস কিন্তু এখনো কোর্টে চলছে। কথাটা মাথায় রাখবেন, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কাশ্যপ ব্যানার্জির সঙ্গে লাগতে যাবেন না। কাশ্যপ ব্যানার্জির সঙ্গে লাগতে গেলে কি হতে পারে সেটা আপনি খুব ভালো করেই জানেন। তারপরেও যদি লাগতে চান, তবে কিন্তু আমাদের পুরো পরিবারকে পস্তাতে হবে। তখনই রাজদীপ বলতে থাকে, কিচ্ছু হবে না, আমার বৌমা সবকিছু ঠিকঠাক করে নেবে। আমার বৌমার সঙ্গে ওই কাশ্যপ ব্যানার্জি কিছুতেই পেরে উঠতে পারবে না। আমার বৌমা কাশ্যপ ব্যানার্জিকে এমন শিক্ষা দেবে না, ওই কাশ্যপ ব্যানার্জি একদম সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। কখনো আর আমার বৌমার সঙ্গে লাগতে আসবে না। ওনাকে আমি এমন এমন বুঝিয়ে দেব না যে আমার বৌমা লাখে একটা। আমার বৌমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি পেয়েছি, আমি বুঝতে পারছি। তখনই এ কথা শুনে সৃঞ্জয়ী অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় রাজদীপ রূপকে বলতে থাকে, রূপ তুই কিন্তু সবসময় আমার আর বিদ্যার পাশে থাকিস। তখনই রূপ বলতে থাকে, হ্যাঁ দাদা, আমি এখন ছিলাম, আগেও সবসময় তোমাদের পাশেই থাকবো। তোমরা একদম একদম চিন্তা করবে না। তখনই রুষা বলতে থাকে, বাবা এটা সবকিছু ঠিক আছে, কিন্তু সত্যি সত্যি কাশ্যপ আঙ্কেল কিন্তু আমাদের ছেড়ে কথা বলবেন না। উনি কিন্তু সত্যি সত্যি অনেক বড় ঝামেলা করে ফেলবে। তখনই রুষা বলতে থাকে, হ্যাঁ জেঠুমনি, অনেক বড় ঝামেলায় ফেলে ফেলে দেবে আমাদের। তখন কি করবে বুঝতে পারছো? তখনই রাজদীপ বলতে থাকে, আমাদের ঝামেলায় ফেললে ঝামেলা থেকে উদ্ধার করার মানুষও আছে, এটা কি তোরা ভুলে যাচ্ছিস? বিদ্যা আছে না?
বিদ্যা থাকতে আমাদের কোনো ভয় নেই, বিদ্যা সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। বিদ্যা বিদ্যা সবকিছু ঠিকঠাক করে নেবে। বিদ্যাকে আমি খুব ভালো করেই চিনি। বিদ্যা বিদ্যা কোনো কিছু হতে দেবেই না। এরপরে দেখা যায় তখনই সৃঞ্জয় বলতে থাকে, তোমরা তোমরা বুঝতে পারছো না কি হতে পারে, তোমাদের সত্যি কোনো ধারণা নেই। তখনই ত্রিধা বলতে থাকে, আচ্ছা সৃঞ্জয়ী, তুই চাস না আমাদের বাড়িটা সুন্দরভাবে থাকুক, এভাবে কেন বাড়িটাকে অস্থির করে তুলছিস? এদিকে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে বলতে থাকে, আমি তোমার হয়ে, আমি তোমার বিরুদ্ধে লড়বো। তোমাকে আমি অবশ্যই অবশ্যই পথে বসিয়ে ছাড়বো। তোমাকে আমি এমন শিক্ষা দেব না, তোমাকে আমি মনে রেখে দেব যে তোমার তোমার কখনো তোমার মতো মেয়ে যেন কোনো বাবার বাবার ঐতিহ্য না হয়। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি বলবো যে আপনার মতো বাবা যেন কোনো মেয়ের কপালে না জোটে, কারণ আপনি আপনি বাবা নামের কলঙ্ক। আপনাকে আমি যত দেখছি ততই আমার ঘৃণা হচ্ছে। সত্যি বলছি, আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আপনাকে আমি বাবা বলে এতদিন কেন মেনে এসেছি আমি জানি না। আমি আমি ভগবানের কাছে প্রে করি যে আপনার মতো বাবা যেন কারো ঘরে না দেয়। আপনি যে বলছেন ফাগুন আর শ্রাবণ আপনার ছেলে মেয়ে, ওদেরকেও তো আপনি কখনো মন থেকে ভালোবাসেননি, শুধুমাত্র স্বার্থের কারণে ভালোবেসে গেছেন। নিজের বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনি ওদেরকে সত্যিকারের ভালোবেসেছেন? তখনই কাশ্যপ ব্যানার্জি চুপ করে দাঁড়িয়ে আছে। তখনই দেখা যায় বিদ্যা বলতে থাকে, কি হলো মিস্টার কাশ্যপ ব্যানার্জি, চুপ হয়ে গেলেন কেন? চুপ হওয়ার তো কোনো কারণ নেই, কথা বলুন। এভাবে চুপ থাকাটা তো একদম ভীতুর লক্ষণ, তাই না? চুপ করে থাকবেন না, কথা বলার চেষ্টা করুন। কথা বলাটা সাহস, কথা বলাকে সাহস বলে। এভাবে এভাবে কাপুরুষের মতো চুপ করে থাকাটাকে সাহস বলে না। তখন এ কথা শুনে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে মারতে যাবে, ঠিক তখনই তখনই দেখা যায় বিদ্যা বলতে থাকে, মুখ সামলে কথা বলবেন, একদম একদম গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আপনার মতো বাবা সত্যি সত্যি কারো কপালে না জুটুক। এরপরে দেখা যায় রীতে সে কাশ্যপ ব্যানার্জির হাত ধরে ফেলে আর বলতে থাকে, একদম আমার ওয়াইফের গায়ে হাত দেবেন না। আমি আমি ওর হাজবেন্ড, ওর সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আপনি আপনি যদি ওর বাবা হতেন তাও আমি আপনাকে হাত দিতে দিতাম না, কারণ বিয়ের পরে বাবারা তার মেয়েদের তাদের স্বামীর হাতে তুলে দেয়, আর কখনো বাবারা মেয়েদের গায়ে হাত তুলতে পারে না। আর সেদিক থেকে তো আপনি ওর কেউ নয়। আপনি নিজেই তো নিজের মুখে স্বীকার করেছেন যে ওর আপনি কেউ হন না, তবে আপনি কোন অধিকারে ওকে মারতে চাইছেন বলুন তো? এ কথা শুনে বিদ্যা অনেক খুশি হয়ে যায়। বিদ্যা রীতের দিকে তাকিয়ে থাকে। রীত বিদ্যার পাশে দাঁড়িয়েছে এটা ভেবে বিদ্যা অনেক খুশি হয়ে যায়। এরপরে বিদ্যা বলতে থাকে, সত্যি আমি আমি সত্যি করে একজন একজন পুরুষ পেয়েছি যে কিনা আমার জন্য সারাক্ষণ লড়ে যায়, যে কিনা আমার জন্য সারাক্ষণ করে যায়। এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে বলতে থাকে, শোনো বিদ্যা, আমি তোমাকে ছাড়বো না। আর রীত, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি ফাগুনের না হও তবে তুমি কারোর হতে পারবে না। তোমাকে আমি এমন অবস্থা করব, তুমি তুমি বুঝতে পারছো না। যদি আমার মেয়ে তোমাকে না পায় তবে তোমাকে কেউ পাবে না, এমনকি বিদ্যাও নয়। বিদ্যাকেও আমি তোমার হতে দিতে পারি না, তোমার থেকে আমি বিদ্যাকে ছিনিয়ে নেব। তখনই দেখা যায় রীত বলতে থাকে, ছি, আপনাকে দেখে আমার লজ্জা লাগছে। আমি কোনো পূর্ণ নই যে আমাকে এখান থেকে ছিনিয়ে অন্য জায়গায় দিয়ে দিবেন। তখন এই কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই আমার ফাগুনের জন্য নিয়ে আসবো। এটা যে করেই হোক, আমার ফাগুন তোমাকে ভালোবাসে। তুমি যদি ফাগুনের কাছে না আসো তবে বিদ্যার সঙ্গেও কখনো সুখী হতে পারবে না, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এদিকে দেখা যায় বুলেট বুলেট তুলে নিয়ে এসেছে বড়বাবু। এরপরে ইন্টারোগেট করতে থাকলে কোনোভাবেই মুখ খোলে না, বলতে থাকে আমাকে জোর করে মুখ খোলাতে চাইছে। ঠিক তখনই বিদ্যা সেদিনের সেই ভিডিওটা দেখায় আর বলতে থাকে, "এই দেখো সেই ভিডিওটা যেখানে তুমি আমাকে শুট করতে এসেছিলে।" এরপরে দেখা যায় একজন উকিল এসে সে ছেলেটিকে বেল করাবে। তখনই বিদ্যা বলতে থাকে, ওর কে বেল করালো জানতে পারি? তখনই উকিল বলতে থাকে, আপনি এটা জেনে কি করবেন? আপনার তো জানার কোনো প্রশ্ন নয়। এরপরে বিদ্যা বাড়িতে চলে আসে। তখনই দেখা যায় রাজদীপ বলতে থাকে, তোমার আর রীতের আমি ধুমধাম করে বিয়ে দেব। তখনই সৃঞ্জয় বলতে থাকে, এটা কোনোভাবেই সম্ভব নয়। যে মেয়ের বাবা মায়ের কোনো পরিচয় নেই তাকে আপনি কোন 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 ক্ষেত্রে বিয়ে দিতে চাইছেন বলুন তো? এবারের বউ বানাতে চাইছেন? আগে ওর বাবা মার পরিচয় খুঁজে বের করুক, তারপরে না হয় বিয়ের কথা ভাবা যাবে। এ কথা শুনে রীত অবাক হয়ে যায়। তখন বিদ্যা বলতে থাকে, আপনি আপনি চিন্তা করবেন না বাবা, আমি যতদিন না আবার বাবার পরিচয় খুঁজে বের করছি ততদিন আমি বিয়েটা করতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই আমার বাবা মায়ের পরিচয় খুঁজে বের করব। আমার বাবাকে আমি জেনে যাব। তারপরে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বিয়ের পিঁড়িতে বসবো। আপনি আপনি দাঁড়িয়ে থেকে আমাকে কন্যা সম্প্রদান করবেন। কথাটা কথাটা মনে রাখবেন, আমি বলে গেলাম আপনাকে।